স্টার্ট, শুরু, আরম্ভ। দেখো, ন্যাশনাল ইনকামের ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তুমি তো ছিলে না ওই ক্লাসে, যাই হোক কোনো অসুবিধা নেই। ন্যাশনাল ইনকাম আমি একটা বেসিক জায়গায় কমপ্লিট করিয়ে দিয়েছি। মানে বেসিক মানে যেগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেগুলো থেকে পরীক্ষাতে আসে বা যেটাতে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, সেই জিনিসটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে করিয়ে দিয়েছি। তো ওই ভিডিওগুলো 3টে ভিডিওতে আছে, 30-35 মিনিট করে আছে। সেটা তুমি অবশ্যই আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করবে। এবার সেটা বেসিক জায়গা হয়ে গেছে। এবার এটা যে আমি আজকে করাবো, এটা অতটা ডিটেলসে যাবো না, কারণ প্রত্যেকটা জিনিস বলা হয়ে গেছে। তো এখানে তোমার হয়তো একটু অসুবিধা হলেও সেটা তুমি রাত্রে ক্লাসটা দেখে ম্যানেজ করে নিবে। এবার হচ্ছে ব্যাপার, তোমাদের পিডিএফটা দিয়ে দিয়েছি এটার উপরে, এটার পিডিএফটা তোমরা দেখে নিবে একবার ভালো করে। এবার শুধু আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো এক্সট্রা বা এক্সেপশনাল জিনিস ছিল। দেখো, হিস্ট্রি অফ আমাদের ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে ন্যাশনাল ইনকামের, এই যে পিপিটিটা আছে, এটা যেটা তোমাদেরকে বললাম নিতিন সিংহানে স্যারের বই বা টপার্স গ্রুপের বই ফলো করলেই হবে। তোমাদের বই ফলো করার দরকার নেই, এই পিডিএফটা দিয়ে দিব তাহলে হয়ে যাবে। ন্যাশনাল ইনকামের হিস্ট্রিটা বলেছিলাম প্রথম দিন। হ্যাঁ, কি হলো, কি গার্ড হয়ে যাচ্ছে? তো এইদিকে চলে এসো, আমাকে তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো ন্যাশনাল ইনকামের হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম দেখে মানে মনে আছে? কি মনে আছে? প্রথম কনসেপ্টটা কে দিয়েছিল? দাদাভাই নওরোজি। সাইন্টিফিক মেথডে কে ন্যাশনাল ইনকামের ইয়ে করেছিল? বিকেআরবি রাও। তাহলে এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। এবার আমরা যেটা দেখব যে হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম, যেটা দেখো দাদাভাই নওরোজি 1867 থেকে 68, যেটা পার ক্যাপিটা ইনকাম হচ্ছে আরআরএস 20 টাকার কথা বলেছিল। তারপরে 1931 থেকে 32 ফার্স্ট সাইন্টিফিক মেথডে, আরে লেখার দরকার নাই রবি শাস্ত্রী, আমার ক্লাস চলাকালীন লেখা মহাপাপ। পিডিএফ তো দিয়ে দিয়েছি, এই পিডিএফটাই দিয়েছি গ্রুপে, বলিস নি তুই? পিডিএফ এখন দেখতে হবে না, এখানে দেখো। এটা পিপিটি, ওটা পিডিএফ। শোনো, চলো এগুলো তাহলে আমি সেদিন লিখিয়েও দিয়েছিলাম। যেমন এখন ন্যাশনাল ইনকাম মেজার কে করে? এনএসও। আগে কে করতো? হ্যাঁ, এটা দুটোকে মার্চ করে দেওয়া হয়েছে 2019 সালে। ঠিক আছে, প্রথমে ন্যাশনাল ইনকামকে মেজার করার জন্য একটা কমিশন গঠিত হয়েছিল, সেটা ছিল এনএসসি। ঠিক আছে, এনএসসির দুটো ভাগ ছিল, সিএসও আর এনএসএসও। ঠিক আছে, এরা এই দুটোকে মার্চ করে দেয় কে? দামোদর দাস মোদি। ঠিক আছে, নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি কেটলিওয়ালা, ইনি কি করেছিলেন? জিনিসটাকে মার্চ করিয়ে দিয়েছিলেন। মার্চ করার পর থেকে এনএসও মেনলি কি করছে? ন্যাশনাল ইনকাম কাউন্ট করছে, মেজার করছে। ঠিক আছে, তো এগুলো ইনফরমেশন বলে দিয়েছিলাম। এবার হচ্ছে দেখো, ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য 3টে সেক্টর, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে ন্যাশনাল ইনকাম সাধারণত আমরা কি দেখে বুঝবো ন্যাশনাল ইনকাম যে মেজার করব, কোন সেক্টরটাকে মেনলি ফলো করব? প্রাইমারি সেক্টর না সেকেন্ডারি না টার্সিয়ারি? শুধু কি টার্সিয়ারি? বলো সৌরভ, ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য কোন সেক্টরকে ফলো করা হবে? তিনটাই তো সেক্টর, তিনটাকে মেজার করা হবে। এবার জিডিপিতে শেয়ারিং কারো বেশি আছে, কারো কম আছে, কারো অনেক কম আছে, সেটা একটু পরে দেখবো। তো প্রাইমারি সেক্টরে বলেছিলাম যে মেনলি 3টে সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর হচ্ছে যেটা কৃষি বা এগ্রিকালচারের বা পশুপালনের সাথে জড়িত। ঠিক আছে, তারপরে সেকেন্ড হচ্ছে কি সেকেন্ডারি, যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা ম্যানুফ্যাকচার বা যেগুলো ইন্ডাস্ট্রি রিলেটেড, যেখানে শিল্পর ব্যাপারে হবে বা ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ হবে, সেটা হচ্ছে কি সেকেন্ডারি। আর টার্সিয়ারি হচ্ছে কি যেটা সার্ভিস সেক্টর, যেখানে তুমি কিছু না কিছু সার্ভিস দিচ্ছ বা তুমি কোনো জব করছো, কোনো প্রফেশন করছো। এইভাবে করে 3টাই সেক্টর থেকে তো আমাদের দৈনন্দিন জীবনের কাজ চলছে ভারতবর্ষে। ঠিক আছে, তো এই 3টাই সেক্টর থেকে তো ইনকাম হয়। তো 3টাই সেক্টর থেকে কিছু না কিছু কম বেশি কি হবে আমাদের ন্যাশনাল ইনকামে, সেটা কাউন্ট হবে। ঠিক আছে, তো এটা তোমাদের আমি বলেই দিয়েছিলাম। যেমন প্রাইমারি সেক্টর, ইট ইনক্লুডস, দেখে নাও একবার, বলে দিচ্ছি এখান থেকে যেন নোটটা পড়তে সুবিধা হয়। ইট ইনক্লুডস এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি। ইট ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ এক্সট্রাকশন অফ র মেটেরিয়াল।
ঠিক আছে, রো মেটেরিয়াল যে আমি এক্সট্রাক্ট করব, যে তুলবো, সেটা কি ন্যাচারালি তুলবো, সেই জিনিসটাই হচ্ছে প্রাইমারি সেক্টরের সাথে জড়িত। সেকেন্ডারি ইট ইজ কল্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের সাথে যেটা জড়িত, ঠিক আছে। ইট ইজ কনসার্ন উইথ ভ্যালু এডিশন ইন গুডস অ্যান্ড প্রোডাক্টস, ইট ইনক্লুডস ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই অ্যান্ড দেন ইউটিলিটি সার্ভিস। ঠিক আছে, এগুলো সব কিছু এক্সাম্পল যেগুলো আমি তোমাদের খাতায় লিখিয়েছি। কোশ্চেন আসে যে এটা কোন সেক্টরে পৌঁছবে, ঠিক আছে, সেকেন্ডারি না প্রাইমারি না টার্সিয়ারি, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেকেন্ডারি, এবার দেখো এখানে একটা এই জায়গাটাতে ভালো করে দেখবে, যেটা ডাব্লিউবিসিএস এ বহুবার পরীক্ষা আসছে এখান থেকে। যেমন 1950-51 দশকে, এদিকে দেখো সায়ক, এদিকে দেখো 1950-51 দশকে, ঠিক আছে, এখানে এটাই তো লিখতে ভুলে গেছে মনে হয়, এটা হচ্ছে সার্ভিস সেক্টর, সার্ভিস, এটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, এটা হচ্ছে সার্ভিস, সার্ভিস, এটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি। তো একটা ডিফারেন্স দেখো, যখন 1950-51 দশকে যখন দেশ স্বাধীন হয়, তো দেশের উপরে প্রথমে বলেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে যে প্রথম গুরুত্ব দেওয়া হয়েছিল এগ্রিকালচারের উপরে, যার জন্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এ এগ্রিকালচারের বেশ ভালো উন্নতি হয়েছিল, আর জিডিপি শেয়ারিংও এগ্রিকালচারে বেশ ভালো ছিল। তো সেই জন্য আমরা ওই সময় জিডিপি দেখবো 53% মতো শুধু এগ্রিকালচার থেকে এসেছিল। সেই সময় মানুষের কাছে জব ছিল না, না প্রাইভেট জব ছিল না গভর্নমেন্ট জব ছিল। সেই জন্য যখন জব ছিল না, তাহলে সেগুলোর শেয়ারিং কি হবে, দেশের ক্ষেত্রে জিডিপিতে শেয়ারিং কি হবে, বেশি হবে না কম হবে, কম হবে। তো সেই জন্য এটা কত ছিল, 30%-এর গড়ে। আর প্রথম 5 ইয়ার প্ল্যানিং এর সময় ইন্ডাস্ট্রি তো ছিলই না, ইন্ডাস্ট্রির উপর গুরুত্ব দিল সেকেন্ড প্ল্যানিং এ। তো সেকেন্ড প্ল্যানিং তো অনেক 1956 এর পর আসে। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং ইন্ডাস্ট্রি যখন ছিলই না, তো ইন্ডাস্ট্রি যেগুলো ছিল মাইক্রো স্মল লেভেলের, তো সেগুলো থেকে আর কত জিডিপিতে শেয়ারিং হবে, সেরকম হবে না। সেই জন্য এটা অনেকটাই কম ছিল। এই জিনিসটা 2018-19 আর একটু বাড়ে, 2019-20 দশকে আরেক অনেকটাই বেড়ে যায়। 2017-তে পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা, যে সার্ভিস সেক্টরে এখন জিডিপি শেয়ারিং কত আছে, মোর দেন 50%, মোর দেন 60%, না মোর দেন 40%, এইভাবে করে। তো এই সিস্টেমটা বুঝতে পারলে কি জিনিসটা আছে সায়ক, মোর দেন 50 ছিল, এবার এটা তো বেড়ে গেছে, তখন ছিল 54, এখন 57 হয়ে গেছে। দরকার নেই, শুধু 50 থেকে 60 করে আছে, না 60 থেকে 70 করে আছে, এই জিনিসটাই মাথা রাখলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যখন আমি আবার পরীক্ষার আগে কারেন্ট যে ডেটা দিব, এটা অনেকটাই চেঞ্জ হয়ে থাকবে তখন। এই গল্প না, এটা 2019-20 গল্প আছে, দিয়ে আবার 20-তে একটু ডাউন হয়, 20-21 একটু ডাউন হয়, আবার 22-23-এ আরেকটু বাড়ে। ঠিক আছে, তো আমরা যখন 2024-এর প্রিলিমস পরীক্ষার আগে ইন্ডিয়ার যেটা মেন পাবলিশড হয় ইকোনমিক সার্ভে, যেটা ফেব্রুয়ারি মাসে আসে, আর ইন্ডিয়ার যেটা জানুয়ারি মাসে পুরো ডিটেলড আসে যে এক বছরে কি কি হয়েছে, যেটা কারেন্ট ডেটা, সেটা পরীক্ষার আগে যখন দিব, ওখান থেকে এই জিনিসগুলো আবার আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে, টার্সিয়ারি সেক্টর যেমন ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট, স্টোরেজ, এগুলো সব বলে দিচ্ছি, আর কি বলা দরকার আছে এগুলো, হ্যাঁ কতবার বলবো এই কি জিনিস। চলো এবার ইম্পর্টেন্ট কনসেপ্টস আন্ডার ন্যাশনাল ইনকাম, এই দুটো টার্ম, 4-5টা টার্ম এই জায়গা থেকে তোমাকে বুঝতে হবে, যেটা আমি বলেছিলাম যে প্রিভিয়াস ক্লাসে যে কিছু এক্সেপশনাল জিনিস আছে সেটা মাথায় রাখতে হবে। আমরা ন্যাশনাল ইনকামের যখন অরিজিনাল ডেফিনেশন পড়তে যাব, তো ন্যাশনাল ইনকামের অরিজিনাল ডেফিনেশনে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে তিনটে টার্ম মনে রাখবে। একটা হচ্ছে নর্মাল রেসিডেন্ট, দ্বিতীয় হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার, আর থার্ড হচ্ছে ফ্যাক্টর ইনকাম। ঠিক আছে, তার মানে নর্মাল রেসিডেন্ট একটা ভারতবর্ষের টেরিটরির মধ্যে নর্মাল রেসিডেন্ট, এবার নর্মাল রেসিডেন্ট কে হবে কে হবে না সেটা একটু পরে বলছি। নর্মাল রেসিডেন্ট যে আছে সে এক বছরে অ্যাকাউন্টিং ইয়ারে, মানে ধরে নাও এবছরের এপ্রিল মাসের 1 তারিখ থেকে পরের বছর 31 মার্চ অবধি একটা অ্যাকাউন্টিং ইয়ার হলো। এই এক বছরে কি করবে, যা ফ্যাক্টর ইনকাম করবে, যা ইনকাম, ফ্যাক্টর ইনকাম মানে কি, যেখানে তুমি কিছু দিয়ে যখন অর্থ উপার্জন করছো সেটা হচ্ছে তোমার ফ্যাক্টর ইনকাম, তাই তো মনে আছে? তো ফ্যাক্টর ইনকাম যেখানে তুমি কিছু দিচ্ছ, যেমন একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন, ফ্যাক্টর অফ, ওরে কি খবর স্যার, এত লেট,
বুঝে তুমি 1 বছর এখানে ক্লাস করছো, আও খুঁজতে হয়? তোমার বন্ধুদের মধ্যে 3 জন আছে, পরিচিত বন্ধুর মধ্যে, যাও বসে যাও। তুমি কোথায় ছিলে? গুজরাটে? উত্তরপ্রদেশ। সৌভিক, আজকে লেট হয়েছে, আর লেট করিও না, টাইম টু টাইম ক্লাস করিও, করবে, ঠিক আছে? যাই হোক, এসো তাহলে এখানে দেখো। এবার ন্যাশনাল ইনকাম যেটা বলছিলাম, যে ন্যাশনাল ইনকামের যেটা মেন কনসেপ্ট যেটা বললাম, যে 3টে টার্ম মনে রাখবে। একটা হচ্ছে নর্মাল রেসিডেন্ট, দ্বিতীয় হচ্ছে একটা অ্যাকাউন্টিং ইয়ার, আর থার্ড কি বললাম? ফ্যাক্টর ইনকাম। তো ফ্যাক্টর ইনকাম কোনটা? যদি বলি একটা জিনিস তুমি যদি প্রোডাকশন করতে যাও, তার জন্য ফ্যাক্টর অফ প্রোডাকশন কি হতে পারে? ফ্যাক্টর অফ প্রোডাকশন, যে কোনো প্রোডাকশনের একটা ফ্যাক্টর হয়, তো সেই ফ্যাক্টর অফ প্রোডাকশন কি হতে পারে বলতে পারবে? ল্যান্ডের মধ্যে তো প্লেস এসে গেল। ল্যান্ড, যে কোনো প্রোডাকশনের জন্য তোমাকে জায়গা দরকার, ল্যান্ড দরকার 1 নম্বর। মানে কি, যে কোনো প্রোডাকশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন, যে কোনো জিনিস তুমি প্রোডাকশন করবে সেটার ফ্যাক্টর কি? প্রথমে হচ্ছে তোমাকে ল্যান্ড নিতে হবে, ল্যান্ডটার জন্য তোমাকে কি দিতে হবে? ভাড়া দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি কি করবে? তোমাকে ক্যাপিটাল লাগবে, ঠিক আছে? তার সাথে সাথে তোমাকে কি লাগবে? লেবার লাগবে, টাইমও লাগবে, ঠিক আছে? এসে তো এন্টারপ্রেনিউর যে ধরে নাও, কেউ তোমার ট্রেডে বিজনেসে কেউ সাপোর্ট করছে, সেগুলো ফ্যাক্টর অফ প্রোডাকশন। তার মানে কি, তুমি যে কোনো জিনিস প্রোডাকশন করতে যাও, তাতে তোমাকে কিছু না কিছু দিতে হচ্ছে। সবাই ওর দিকে তাকিয়ে আছো কেন? কিশোর কুমার এসছে বলে? আচ্ছা, হতে পারে কি না পারে না, তুমি বলো। তুমি নিজে বেশি ক্লোজ, তুমি ইনভেস্ট করছো তো ভাই, তুমি ক্যাপিটাল লাগাচ্ছ, তো তোমার তো ইনভেস্টমেন্টই হচ্ছে ওটা, ঠিক না? তো যাই হোক, তুমি কিছু দিয়ে তার বিনিময়ে যখন তোমার একটা অর্থ উপার্জন হবে, তুমি ভাই কোনো বিজনেস করেছো, সেখান থেকে প্রফিট পাবে বা তুমি ইন্টারেস্ট পাবে। তো এই যে ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে, এই ফ্যাক্টর অফ প্রোডাকশন থেকে যে ইনকাম হবে, সেটাই তো ফ্যাক্টর ইনকাম। আর ফ্যাক্টর ইনকামটাকে আমি সহজভাবে একদম পাতি ভাষায় আগের ক্লাসে বলেছি, যে ফ্যাক্টর ইনকাম কোন কোন হয়। সিম্পল, যা দিয়ে তার বিনিময়ে যখন তুমি অর্থ উপার্জন করছো, সেটা ফ্যাক্টর ইনকাম। তো ফ্যাক্টর ইনকাম কে করবে? নর্মাল রেসিডেন্ট করবে। কোথায় করবে? ভারতবর্ষে করবে। কত দিনে করবে? 1 বছরে করবে। সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। এবার এই ন্যাশনাল ইনকাম বুঝতে গিয়ে তোমাকে যেটা প্রথম টার্মটা বুঝতে হবে, নর্মাল রেসিডেন্ট। দ্বিতীয় হচ্ছে ডোমেস্টিক। যে ডোমেস্টিকটা আমি তোমাদের একটু অন্যভাবে বুঝিয়েছিলাম, আজকে বুঝবো একটু অন্যভাবে। অন্যভাবে দ্যাট মিনস যে আরেকটু জিনিসগুলো, এক্সেপশনাল জিনিসগুলো জানতে হবে। ওখানে ওই দিকে যা বুঝিয়েছিলাম, শুধু যেটা অরিজিনাল সেটা বুঝিয়েছিলাম, এবার এক্সেপশনাল জিনিসটা বুঝতে হবে। তো এখানে দেখো, যেমন ডোমেস্টিক ইকোনমিক টেরিটরি, প্রথমে আমরা যেটা বুঝবো, ডোমেস্টিক জিনিসটা কি বুঝতে পারছো? এখানে দেখাটা বুঝতে পারছো লেখাটা? যেমন দেখো, ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরি, নর্মালি আমরা কি জেনেছিলাম? ডোমেস্টিক মানে কি নর্মালি আমরা কি জানি? দাঁড়াও, রবি বলো। হ্যাঁ হ্যাঁ, দেশের মধ্যে সে ভারতীয় প্লাস বিদেশিরা যা ইনকাম করবে, সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। এবার এই জিনিসটাকে আর একটু ডিটেলসে জানবো, যে এখানে কিছু এক্সেপশন আছে। যেমন, ইট রেফার্স টু দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট within which the person, goods and capital can circulate freely. ডোমেস্টিক 1 নম্বর, সিম্পল ভাষায়, যে যে জিনিসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধান আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে জিনিসটাকে কন্ট্রোল করে, সেই সমস্ত জিনিসই আসবে ডোমেস্টিকের মধ্যে। কথাটা বুঝতে পারলে? আরে এই কি লিখছো? দাঁড়াও, যদি আমি বলি যে আমাদের কোনো কনসুলেটস বা কোনো এমবেসি অন্য দেশে আছে, পাকিস্তানে আছে, লন্ডনে আছে, ইউএসএ তে আছে আমাদের এমবেসি, তো সেটা আমাদের কিসে কাউন্ট হবে? ডোমেস্টিকে না ন্যাশনালে? এমবেসিতে যারা আমাদের ভারতীয়রা আছে, এমবেসিতে যে ভারতীয়রা আমাদের গিয়ে কাজ করছে, তো তাদেরকে আমরা কিসের মধ্যে রাখবো? তাদেরকে দুটোতেই রাখবো, ডোমেস্টিকেও আর ন্যাশনালেও। আমাদের এমবেসি, এটাই তো হচ্ছে এক্সেপশনাল। আমাদের এমবেসি, ওটাই তো বলছি, এটা হচ্ছে এক্সেপশনাল।
যে আমাদের এমবেসি সেটা বিদেশে আছে, কিন্তু ওখানে যে এমবেসিতে কাজ করছে আমাদেরই লোক আছে, ওখানে পতাকা উত্তোলন, আমেরিকা থেকে তুমি নিজের পতাকা উত্তোলন করছো, ভাবতে পারছো? তো এমবেসিতে পতাকা উত্তোলনে আজকে তুমি দিল্লি যাও, তোমার হিম্মত আছে যে তুমি ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় পাকিস্তানের পতাকা উত্তোলন করে নিবে? ইম্পসিবল। তুমি শুধু পাকিস্তানের এমবেসিতে পাকিস্তানের পতাকা উত্তোলন করতে পারো। তো এই জায়গাটাই হচ্ছে এক্সেপশনাল জায়গা, যেটা তোমাকে একদম মাথায় রাখতে হবে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য। নর্মালি আমরা জানি ডোমেস্টিক ইনকাম মানে হচ্ছে যেখানে ভারতীয় প্লাস বিদেশিরা ভারতবর্ষের বাউন্ডারির মধ্যে যা প্রোডাকশন বা যা ইনকাম করবে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। কিন্তু যদি এখানে আমরা এক্সেপশনালে আসি, তো প্রথম জিনিসটা, যে প্রথম পয়েন্টটা হচ্ছে যে এই ভারতবর্ষের মধ্যে বা ভারতের বাইরে যে জিনিসে, এক কথায় গল্প শেষ, যে জিনিসে ভারতবর্ষের কন্ট্রোল আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোল আছে, সেই সমস্ত জিনিসকে আমরা ডোমেস্টিকে রাখবো। বুঝতে পারলে ব্যাপারটা? তো সেই জিনিসটাই বলেছে, ইট রেফার্স টু দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট উইদিন হুইচ দ্য পার্সন, গুডস এন্ড ক্যাপিটাল, সে গুডস থাকুক, পার্সন থাকুক, ক্যাপিটাল থাকুক। আমার কোনো সম্পত্তি আছে ভাই, আমি গিয়ে কিনে নিয়েছি চাঁদে, তাহলে কি সেটা ডোমেস্টিক আসবে না? কারণ ভারতের তো জমি আছে, ওটা কে কিনেছিল চাঁদে জমি? হ্যাঁ, এবার দেখো এই গল্প না, মিলিটারি এস্টাবলিশমেন্ট, কোন মিলিটারি আমার ক্যাম্প আছে বাইরে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কনসুলেটস। কনসুলেটস মানে কি? যেমন তুমি যদি মালয়েশিয়াতে থাকো, যেমন আমার দাদা মালয়েশিয়াতে থাকেন, কিছুদিন আগে কথা হচ্ছিল, তো মালয়েশিয়াতে কি হয় বা যে কোনো ফরেন কান্ট্রিতে যখন তুমি থাকবে, তোমাকে যে ভিসা দিবে, তোমাকে যে পাসপোর্ট করে দিবে, তোমার যে তোমার হয়ে যে হেল্প করে দিবে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে, তোমার বিভিন্ন যে অসুবিধা, বা ধরে নাও কিছুদিন আগে হয়েছিল না, যেমন ইউক্রেনে ঝামেলা হলো, ইন্ডিয়ানরা ফেসে থেকে গেছে, ওখানে কিছু কনসুলেটস আছে যারা ইন্ডিয়ানরাই আছে, তারা ইন্ডিয়ানদেরকে হেল্প করার জন্য আছে। তো তারা ইন্ডিয়ানদের জন্য কাজ করছে, তো তারা কিসে থাকবে? অবশ্যই ডোমেস্টিকে রাখবো আমরা। বুঝতে পারলে ব্যাপারটা? তো দেখো এক্সেপশনাল গুলো শুধু দেখতে যাও, এর আগের দিন মাথা খুলছে এখন, এর আগের দিন আমরা শুধু পাতি, সেই জন্য আমি দুটো সিস্টেমে পড়াই। প্রথমে তোমাকে ওই জিনিসটা মাথায় গাঁথিয়ে দিব, কোন জিনিসটা, যেটা অ্যাকচুয়ালিতে ডোমেস্টিক মানে কি, কিন্তু তার সাথে তুমি আগে ভাই মেন জিনিসটা তো জানতে হবে, তারপরে এক্সেপশনালে তুমি যাবে। তো প্রথম এক্সেপশনাল কি বললাম, সে ভারতে থাকুক বা ভারতের বাইরে কোনো জিনিস থাকুক, যেটাতে কন্ট্রোল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থাকবে, সেটা হবে কি ডোমেস্টিকে আমরা কাউন্ট করব, এক নম্বর। দ্বিতীয় বললাম, যত মিলিটারি ক্যাম্প আছে বা মিলিটারি কোনো কাজে গেছে, ঠিক আছে, বা মিলিটারি আমরা পাঠিয়েছি। বাচ্চা এত কাঁদছে কেন? আমার ছেলে যখন বদমাশি খুব করে, এক্সেস বদমাশি করে, তো আমার এত মাথা গরম হয়, তো আমি মাঝে মধ্যে বলি, উপরওয়ালা দুনিয়াতে বাচ্চা কিউ তারা? হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ, আর যেমন আমার ওয়াইফ মাঝে মধ্যে খুব বিরক্ত হয়ে যায়, একদম রীতিমতো, হ্যাঁ তুমি কিছু করছো না, আমি মাথা খারাপ হয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছি। তোমরা इसलिए तो बोलता है सबसे बड़ा योद्धा माँ होती है। ডায়লগ, ঠিক আছে। তো কনসুলেটস হলো মিলিটারি এস্টাবলিশমেন্ট, আর এমবেসির কথা যেটা উদাহরণ দিলাম তোমাকে, এমবেসি, আমাদের এমবেসি কোথায় আছে? লন্ডনে আছে, আমাদের এমবেসি আমেরিকাতে আছে, মালয়েশিয়াতে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো সেই এমবেসিতে ভারতীয়রা কাজ করছে। বজরঙ্গি ভাইজান দেখেছিলে? বজরঙ্গি ভাইজানে যখন বাচ্চাটাকে নিয়ে সলমান খান গেল কোথায়? দিল্লিতে, সেখানে কি পাকিস্তানের পতাকা উত্তোলন হচ্ছিল? হ্যাঁ, কিন্তু গেটে যে ছিল সে ইন্ডিয়ান ছিল, সে কিন্তু পাকিস্তানি ছিল না। সলমান খান ভাবলো এই পাকিস্তানি। তো যাই হোক, তো হ্যাঁ, ওটা এমবেসি, বুঝতে পারলে? তো এমবেসির যেখানেই থাকুক, তাদের যা ইনকাম বা যা কাজ হবে সবকিছু ভারত সরকারের আন্ডারে হচ্ছে। তো সেই জন্য সেটার কন্ট্রোল ভারত সরকারে আছে, সেই জন্য সেটাকে আমরা অবশ্যই ডোমেস্টিকে রাখবো। এবার ন্যাশনালে রাখবো কিনা সেটা একটু পরে দেখবো, কিন্তু ডোমেস্টিকে আছে। তো এক কথাই, যদি সব এক্সেপশনালের সলিউশন কি প্রথম লাইনে দিয়ে দিয়েছে, যে যত ভারতবর্ষ বা ভারতের বাইরে যত যা আছে, তো ভারতের রিসোর্স আছে, তো ভারতের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোল আছে কি না? যদি ভারতের রিসোর্স আছে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অবশ্যই কন্ট্রোল আছে, বলেই তো ভারতের রিসোর্স আছে সেটা।
একদম এক্সেপশনাল। তুমি গুলিয়ে দিচ্ছ কেন? তুমি গুলিয়ে যাচ্ছ। আমি বলেছি, এই শোনো, আমি বলেছি ফরেনারদের ইনকাম, বাইরে থেকে যেটা আসবে ফরেনারদের, মানে ফরেনারদের ইনকামের কথা বলছি। আমি প্রথমে কি বলছিলাম, ফরেনে যারা থাকে তারা অবশ্যই টাকা যে পাঠাবে সে তো অবশ্যই ইন্ডিয়ান। এখানেও এক্সেপশনালে যে আমি কথাগুলো বলছি, এখানেও তো ইন্ডিয়ানদের কথা হচ্ছে। যত কনসুলেটস আছে, যত এমবেসি আছে, সে বিদেশে থাকুক, কিন্তু আছে তো ইন্ডিয়ান। কি হ্যাঁ, তো এমবেসির ক্ষেত্রেই তো এক্সেপশনাল। পাকিস্তানের যদি এমবেসি ভারতবর্ষে আছে, দাঁড়া দাঁড়া, না না ঠিক আছে, পাকিস্তানের এমবেসি যদি ভারতবর্ষে আছে, তো সেই এমবেসির কোনো কিছু আমাদের এসে কাউন্ট হবে না। এটাই আমি থার্ড পয়েন্টে আসবো। আচ্ছা, আমি কোন এমবেসির কথা বলেছি? ভালো করে শোনো, ভালো করে শোনো, ধ্যান দাও। দুটো পয়েন্ট একদম আমার দিকে দেখো, চোখে চোখ রেখে দেখো, শুনো আমি কি বললাম এমবেসির কথা। যদি ভারতের এমবেসি বিদেশে আছে, তো সেই এমবেসির সমস্ত কিছু আমাদের ভারতে কাউন্ট হবে, যেহেতু ওটা ভারতের এমবেসি আছে। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বললাম, কোন দেশের এমবেসি, পাকিস্তানের থাকুক, আফগানিস্তানের থাকুক, লন্ডনের থাকুক, সেই এমবেসি যদি আমাদের ভারতবর্ষে থাকে, সেই এমবেসির কোনো কিছু আমাদের এসে কাউন্ট হবে না। বুঝতে পারলে না? আরো কোনো ডাউট? হ্যাঁ বলো। হ্যাঁ, এখনো ডোমেস্টিকে রেখেছি আমি, ন্যাশনালে এখনো ঢুকেনি, তো ন্যাশনালের ব্যাপারে আসি একটু পরে, ঠিক আছে? তো প্রথম পয়েন্ট বললাম, কি বললাম, যে ভারতবর্ষে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা যা জিনিসে, সে ভারতে থাকুক, ভারতের বাইরে থাকুক, প্রত্যেকটা জিনিস, সে গুডস থাকুক, ক্যাপিটাল থাকুক। হ্যাঁ বলো। কি ক্যাপিটাল? না দেখো, এবার সাপোজ ধরে নাও তুমি বেলঘরিয়াতে থাকছো, তোমার বাড়ি অন্য জায়গায়, কিন্তু তুমি থাকছো বেলঘরিয়াতে। তুমি প্রত্যেক মাসে খরচের জন্য 7,000 টাকা মাসে নিচ্ছ। তো এই 7,000 টাকা তো তোমার যা, বা ধরে নাও সাপোজ এই 7,000 টাকা তুমি বাড়ি থেকে নিচ্ছ না, এটা তোমার পার্সোনাল ইনকাম আছে। ধরে নাও তুমি জব করে বা টিউশন পড়িয়ে 7,000 টাকা মাসে ইনকাম করছো। তো তোমার যদি বলা হয় যে তোমার ফ্যামিলির ইনকাম, তোমার ফ্যামিলির সাপোজ ধরে নাও তোমার বাবার 30,000 টাকা ইনকাম আছে আর তোমার 7,000 আছে, যদি বলি তোমার ফ্যামিলির ইনকাম কত, তো অবশ্যই তুমি কি বাদ চলে যাবে, তোমাকেও কাউন্ট করবে। তো তখন হবে 37,000 টাকা ইনকাম তোমাদের ফ্যামিলির, এটা তোমার ফ্যামিলিতে কাউন্ট হবে। কিন্তু এই 7,000 টাকা তুমি বেলঘরিয়াতে খরচ করছো। বেলঘরিয়াতে খরচ যখন করছো, তো ওই টাকাটা তুমি চায়ের দোকানে দিচ্ছ, মুদিখানার দোকানে দিচ্ছ, খাওয়া দাওয়ার জন্য দিচ্ছ, তো অবশ্যই সেটা বেলঘরিয়ার জনগণের লাভ তো হচ্ছে, বেলঘরিয়ার জনগণেরই তো লাভ হবে। তো ঠিক সেম জিনিসটাই, যে এমবেসিতে, ফরেনার এমবেসি যে আমাদের দেশে আছে, তাদের ইনকামটা তাদের দেশে কাউন্ট হবে, কিন্তু যে খরচটা হবে আমাদের দেশে, সেটাই তো মানি ফ্লোয়িং হচ্ছে আমাদের দেশে, সেটাই আমাদের দেশের ক্যাপিটাল ফরমেশনে হেল্প করছে। হ্যাঁ, তাদের ইনকাম, যেটা তোমার ফ্যামিলির উদাহরণ দিয়ে বললাম, তোমার ইনকাম তোমার ফ্যামিলিতে কাউন্ট হবে, খরচ কাউন্ট হবে বেলঘরিয়াতে। বেলঘরিয়ার সেই সিস্টেমটাই হচ্ছে, যেমন কোন টুরিস্ট প্লেস, তুমি ভাই ইনকাম করছো নিজের বাড়িতে, টুরিস্ট তুমি কাশ্মীরে চলে যাচ্ছ, সিমলাতে যাচ্ছ, ওখানে তুমি খরচ করছো, সেই জন্য ওখানকার জনগণ ওখানে বেঁচে আছে বা ওরা নিজের জীবন কাটাচ্ছে স্ট্যান্ডার্ড ভাবে, যেহেতু তুমি গিয়ে ওখানে খরচ করছো, আর ওই টাকাটা নিয়ে ওরা নিজের ফ্যামিলি মেনটেন করছে। তো এইটাই হচ্ছে এখানে, সেই এমবেসি গুলো আমাদের এখানে থাকুক, তাদের ইনকাম তাদের দেশে কাউন্ট হবে, কিন্তু তারা যেটা খরচ করবে সেটা আমাদের দেশের ক্যাপিটাল ফরমেশনে হেল্প করবে। বাস এই তো ব্যাপার আছে। কাদের দেশে? ওদের, তুমি দাঁড়াও, এখন থার্ড পয়েন্টে যখন আসবো আরো ক্লিয়ার হবে। তুমি যে ন্যাশনাল ইনকামের কথা বলছো সেটা থার্ড পয়েন্টে ক্লিয়ার হবে, এদিকে ধ্যান দাও। তারপরে দেখো এই থার্ড পয়েন্ট, ফরেন এমবেসি লোকেটেড ইন ইন্ডিয়া আর নট পার্ট অফ ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরি। ফরেন এমবেসি লোকেটেড ইন ইন্ডিয়া
যেগুলো ফরেন এমবেসি আমাদের দেশে লোকেটেড আছে সেগুলো নট পার্ট অফ ডোমেস্টিক ইকোনমিক টেরিটরি। কোনো ইকোনমিক ওর কোনো ইনকাম আমরা নিজের ইসে কাউন্ট করব না, কোনো ডোমেস্টিক ইসে আমরা ওকে রাখবো না। সেই ফরেন এমবেসি ধরে নাও সাপোজ কোনো এমবেসেডার ফরেন এমবেসিতে আছে, ফরেন এমবেসেডার আছে, তার যা ইনকাম তাদের দেশে ন্যাশনালেও কাউন্ট হবে, ডোমেস্টিকেও কাউন্ট হবে, আমাদের দেশে কোনো কিছুতে কাউন্ট হবে না। শোনো, আমি বলেছিলাম যে ফরেন ইনকাম, তুমি ঘুরে ফিরে ওই জায়গায় যাচ্ছ। শোনো, আমি বলেছিলাম ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে যে ডোমেস্টিক ইনকামের সাথে ফরেন থেকে যেটা ইনকাম আসে, ফরেনারদের ইনকাম বলিনি, ফরেন থেকে যেটা ইনকাম আসে। তো রে ভাই, ফরেন থেকে কে টাকা পাঠাবে? ইন্ডিয়ানরাই তো টাকা পাঠাবে, অন্যরা তো পাঠাবে না। এবার আমি বলেছি যে ফরেনারদের টাকা চলে যাচ্ছে, ফরেনারদের টাকা চলে যাচ্ছে মানে যে ফরেনাররা আমাদের দেশে এসে কাজ করছে তাদের টাকা বেরিয়ে যাচ্ছে। এবার ক্লিয়ার হলো? সায়ক নায়ক, নায়ক মুভি দেখেছো? হিন্দি নায়ক অনিল কাপুরের। ওই তুমি বলবে না সায়ককে যদি তুমি, আচ্ছা ওখানে যেরকম নায়ক মুভিতে একদিনের জন্য ওকে প্রাইম सीएम বানালো হলো, তো তোমাকে বানালে তুমি কি করবে? তো এইভাবে একটা রিলস ছিল, তো বলেছিল যে मैं तो मुझे अगर যদি मुझे सीएम बनाया गया तो मैं पूरा स्टेट को भेज दूंगा। तो बोले अगले दिन तब तो तुमको केस कर देगा ये प्रधानमंत्री। बोले केस कैसे करेगा प्रधान, हम तो पूरा बेच ही देंगे दूसरे का, बस वो क्या करेगा। ঠিক আছে, এবার দেখো এদিকে ধ্যান দাও। ফিশিং ভেসেলস, ships, aircraft, it is operated by the residents of a country falls under the domestic territory. Residents of a country falls under the domestic territory even if these frequents of the foreign geographic or political boundaries. কি বুঝলে? কি গল্পতে ব্যস্ত, এদিকে ধ্যানই দেয়নি। আমি বললাম আমার কোনো শিপ আছে ভাই, এখান থেকে আমি ভারত থেকে শিপটাকে পাঠালাম, ভারতের শিপ আছে, চলে গেল জাপান, ইউএসএ চলে গেল, থাকলো 6 মাস 1 বছর, তো সেটা কি আমি নিজের দেশ থেকে বাদ দিয়ে দিব? কেউ আমার বাবার কোনো বাবার ছেলে ও পালিয়ে গেল 1.5-2 বছরের জন্য, ও কি অস্বীকার করে নিবে যে ও আমার ছেলে না? অবশ্যই বলবে ও আমার ছেলে। তো সেই জিনিসটাই বলেছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার অনেক ফ্লাইট আছে যেগুলো ভারতীয় আছে, বিদেশেও যায়। অনেক এয়ার ইন্ডিয়ার এমনও ফ্লাইট আছে যে জীবনে ভারতে আসেনি, বিদেশেই উড়ছে, কিন্তু তবুও সেটা ভারতে কাউন্ট হবে। কারণ প্রথম পয়েন্টেই বলে দিয়েছি যে সেই সমস্ত জিনিস ডোমেস্টিকের মধ্যে আসবে যে সমস্ত জিনিসে ভারত সরকারের কন্ট্রোল আছে। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে সবার? এক্সেপশনাল জিনিসটা আরেকবার রিপিট করছি, ভালো করে শোনো, কোনো ডাউট ক্লিয়ার, কারণ এই জায়গা থেকে মেন্সে কোশ্চেন আসবে। ঠিক আছে, আমি ওই জন্য প্রথমে তোমাকে ন্যাশনাল ডোমেস্টিক ন্যাশনাল ইনকামে ওই পাতি জিনিসটা বুঝিয়েছি। এবার এক্সেপশনালটা ভালো করে বুঝতেই হবে। এক্সেপশনালে কি বললাম? প্রথম পয়েন্ট বললাম যে এমন জিনিস, এমন সমস্ত জিনিস যেখানে ভারত সরকারের কন্ট্রোল আছে, সেটা হয় ভারতে থাকুক বা ভারতের বাইরে থাকুক, সেগুলোতে ডোমেস্টিকের মধ্যে কাউন্ট হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বললাম যে মিলিটারি যত ক্যাম্প আছে, মিলিটারি কোনো এস্টাবলিশমেন্ট আছে বা কনসুলেটস আছে যেগুলো তোমার বিভিন্ন হেল্পের জন্য করে, ঠিক আছে, কোথাও ফেসে গেছো ইন্ডিয়ানরা, ওদের বিভিন্ন হেল্প করে ওদেরকে এই করবে, ঠিক আছে, কনসুলেটস আছে। যেমন ইসে, যেমন এই কিছুদিন আগে 553 জন মারা গেল খোঁজ করতে গিয়ে আরবে, নিউজটা দেখেছিলে? খোঁজ করতে গিয়ে মানুষ মারা গেছিল, তো ওখানে চিহ্নিত করা আছে কে ইন্ডিয়ান, তো তাদের ইন্ডিয়ানরাই হেল্প করেছে, ইন্ডিয়ানদের হয়ে ডাক্তার আছে, এখান থেকে ডিএম কে পাঠানো হয়, ডিএম থাকে 4 মাস অব্দি ওখানে, প্রত্যেক বছর ইসে এরিয়া ওয়াইজ ডিএম পাঠানো হয়, ঠিক আছে। তারপরে ওখানে অলরেডি বিভিন্ন ইসের জন্য ভারতীয়রা আছে যেগুলো বিভিন্ন কাজে হেল্প করবে। তো একটাই কোথায় তো গল্প শেষ, কোন কথা? যে যেখানে ভারতের কন্ট্রোল আছে, বাস। এবার এমবেসি, এমবেসি কি বললাম? এমবেসি যখনই আসবে, সেটা যদি ভারতবর্ষের এমবেসি পৃথিবীর যে কোনো কোনায় থাকুক না কেন, সেটা আমরা ভারতে কাউন্ট করব, ডোমেস্টিকের মধ্যে কাউন্ট করব। আর বিদেশের কোনো এমবেসি যদি আমাদের দেশে থাকে, সেটাকে আমরা কোনো কিছুতে কাউন্ট করব না। সেটা ক্লিয়ারলি বলে দিয়েছে, ফরেন এমবেসি লোকেটেড ইন ইন্ডিয়া আর নট পার্ট অফ এ ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরি। তারপরে শিপ, জাহাজ, এগুলোর এক্সাম্পল দিয়ে বললাম। আর কোনো ডাউট আছে এগুলোতে?
ক্রিস্টাল ক্লিয়ার? চলো এই মানুষ কি হলো রে, এটা কোথায় চলে গেল রে? ওটা তো ওখান থেকে উঠিয়েছি। কমে গেলে তো ই হয়ে যাবে রে, কি হলো? এসে এসে করো করো কর কর কর, তাড়াতাড়ি কর, বের করো ওটা। ঠিক আছে, ঠিক আছে। তো এবার আসছি, মার্কেট প্রাইস তো বুঝিয়ে দিয়েছিলাম, মনে আছে? মার্কেট প্রাইস কি, ফ্যাক্টর কস্ট কি? It is the price at which at the units of sold in the economy taking efforts, indirect tax and subsidy. বলো কে অ্যান্সার করতে পারবে? ফ্যাক্টর কোস্টের সাথে আমি কি এড করলে মার্কেট প্রাইস পাবো? হ্যাঁ, ফুল ফর্ম? আচ্ছা, নিট ইনডাইরেক্ট ট্যাক্স, NIT, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি আর কত ভাবে আমরা লিখতে পারি বলো? আর কত ভাবে লিখতে পারি বলো? হ্যাঁ, গুড। ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস হচ্ছে, সরি মাইনাস হচ্ছে সাবসিডি। ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, সেটা আমরা ফ্যাক্টর কোস্টের সাথে যদি এই ইনডাইরেক্ট ট্যাক্স এড হবে, সাবসিডি মাইনাস হবে, যেটা আমরা যাকে নিড বলবো, আর এই জিনিসটাই হচ্ছে মার্কেট প্রাইস। ফ্যাক্টর কোস্ট কি বলে দিয়েছি, এই জিনিসটা এখানে লেখা আছে, একবার পিডিএফ থেকে পড়ে নিবে, এর আগের দিন যেগুলো আমি পড়ালাম তোমাদের, ঠিক আছে? NFIA বলেছি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, ঠিক আছে? ইট ইজ ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর ইনকাম, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট earned by normal resident of India who are temporarily resident abroad and factor income earned by non-resident temporarily residing. এক কোথায় এই যে এই প্লাস মাইনাস NFI ফ্যাক্টর ইনকাম কোথায় গেল? ঠিক আছে, এ কোথায় গেল রবি? ঠিক আছে, তো ফ্যাক্টর কোথায় ছিল? নেট ফ্যাক্টর ইনকাম, ফ্যাক্টর কোস্ট, মার্কেট প্রাইস, NFIA, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। মনে আছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড? কিশোর কি বলছো, করোনি ক্লাস? হাই রে, ভুলে গেছে বলছে। ইন্দুমতি বলো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। আরেকবার বলো, জোরে বলো, জোরে বলো, খেয়ে আসোনি? স্যার খাবো তো এখন দুপুর বেলা। বলো বলো। ফুলিয়ে দিচ্ছে, হাই রে। বলো রীতা, বলো। একটা এড করবো, একটা বের করবো, এটা প্লাস মাইনাস করে যেটা পাবো সেটা তো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সটাই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। তোমরা পড়ছো না, না মনে হয় ডাউট মনে হচ্ছে পড়ছো না। এত ভালো করে ন্যাশনাল ইনকাম এখানে পড়িয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাও দেখো এই যে এখানে পুরো স্লাইড আমি যা যা পড়েছি সেম জিনিস আছে, শুধু এক্সেপশনালটাই এটা মাথায় রাখবে, ঠিক আছে? বাকি সব কিছু সেম আছে। এবার দেখো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এগুলো বলে দিয়েছিলাম, গ্রোস জিডিপি, জিএনপি এগুলো সব বলে দিয়েছি তো। হ্যাঁ, বলে তো সবই দিয়েছি, তাহলে কোশ্চেন করি। বলো জিডিপি থেকে যদি জিএনপি যেতে চাই, বলো রিয়া, জিডিপি থেকে যদি জিএনপি যেতে চাই তাহলে ডিফারেন্স কি আছে জিডিপি আর জিএনপির মধ্যে? এটা তো বলতেই হবে।
না হলে আজ থেকে তোমাদের ক্লাস অফ। তোমরা চরম অন্যায় করছো আমার উপরে। আমি যদি জিডিপি থেকে যদি জিএনপি যেতে চাই তো কিভাবে যাব? দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডোমেস্টিক আর ন্যাশনাল মধ্যে কি আছে? এনএফআইএ, নেট পের ইনকাম ফ্রম অ্যাব্রড। হ্যাঁ, আচ্ছা বলো তো এটা কোশ্চেন অ্যান্সার। জিডিপি থেকে আমি এনএনপি যাব, জিডিপি থেকে এনএনপি যাব, কিভাবে যাব? গুড, মুখে অ্যান্সার। যদি আমি কি বললাম, কমন গুলো কেটে নাও। এখানে গ্রোস থেকে হচ্ছে নেট, গ্রোস থেকে নেট মাইনাস ডেপ্রিসিয়েশন, আর ডোমেস্টিক থেকে ন্যাশনাল প্লাস এনএফআইএ। মুখে হবে যদি কনসেপ্ট। আমি তিনটে সূত্র বলেছি, ওই তিনটে থেকে সমস্ত নিউমেরিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি সেকেন্ড এক্সেপশনালি। ঠিক আছে, প্রথম ডোমেস্টিকের এক্সেপশনাল বললাম, বাকি সব কিছু সেম আছে। জিডিপি, জিএনপি, এনডিপি ওখানে কোনো এক্সেপশনাল নেই। তারপরে হচ্ছে আমি ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইস বলেছিলাম, এনএফআই ইত্যাদি যা যা বলেছিলাম বাকি সব সেম আছে। শুধু এক্সেপশনালটা হচ্ছে প্রথমে আমরা ডোমেস্টিকে দেখলাম, এবার দেখবো নর্মাল রেসিডেন্টে। ঠিক আছে, নর্মাল রেসিডেন্টে কি এক্সেপশনাল আছে? অন্যপনা দেখতে পাচ্ছ না এটা? এরপরের দিন থেকে এটাকে ওই দিকে করে দিব, জুমে থাকবে। এই হিমাংশু, এটাকে পিছনে করা যাবে না জুম করে? কেন? পিকচার ভালো আসবে, সাউন্ড ইস্যু হয়ে যেতে পারে নাকি? আচ্ছা ঠিক আছে, তো হু আর টার্মড এজ নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নর্মাল রেসিডেন্টে আমরা কাকে রাখবো? হু আর টার্মড এজ নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এ পারসন ইজ সেড টু বি নর্মাল রেসিডেন্ট। আমরা কাকে নর্মাল রেসিডেন্ট হিসাবে কনসিডার করব? হু অর্ডিনারিলি রেসাইডস ইন ইন্ডিয়া, যে নর্মালি ভারতবর্ষে আছে তাকে নর্মাল রেসিডেন্ট বলবো। দ্বিতীয় হচ্ছে হুজ সেন্টার অফ ইকোনমিক ইন্টারেস্ট লাইজ ইন ইন্ডিয়া, যার অ্যাক্টিভিটি আছে বা ইকোনমিক অ্যাক্টিভিটি আছে, ইকোনমিক ইন্টারেস্ট আছে, এখান থেকে কিছু টাকা পয়সার লেনদেন হচ্ছে, কাজ করছে, সেগুলো সবাই নর্মাল রেসিডেন্টের মধ্যে আসবে। এটা হচ্ছে প্রথম পাতি কথা। দ্বিতীয় পাতি কথা হচ্ছে এ পারসন রিসাইডিং ফর 1 year or more in India is considered as ordinarily residing in India, যে 1 বছর বা 1 বছরের বেশি যদি ভারতবর্ষে থেকে থাকে তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্টে কি করব? কনসিডার করব। নর্মাল রেসিডেন্ট তো ভারতীয়রা আছেই। তৃতীয় বললাম কি, সেই তারা, সে ফরেনার হোক যেই হোক, যদি 1 বছর বা 1 বছরের বেশি যদি ভারতবর্ষে থেকে থাকে তাদেরকে আমরা বলবো, কি বলবো? নর্মাল রেসিডেন্ট। এবার আসি, এটা ছিল পাতি কথা। ঠিক আছে, এবার ওই সেম জিনিসই বলেছে, পারসন হ্যাজ ইকোনমিক ইন্টারেস্ট ইন ইন্ডিয়া ইফ হি ক্যারিজ আউট অল হিজ ইকোনমিক অ্যাক্টিভিটি লাইক সিগনিফিক্যান্ট স্কেল অফ কম্পেয়ার টু হিজ ওয়েলথ এন্ড ইনকাম। এখানে আছে, এখানে বিভিন্ন সম্পদের কাজ করছে, ইনকামের কাজ করছে, তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্টে রাখবো। একটা ভারতীয়কে রাখবো। দুটো পয়েন্ট মনে রাখবে, একটা ভারতীয় তো আছেই, তার সাথে সাথে তাদেরও রাখবো যারা এখানে বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটি বা বিভিন্ন ইসের মধ্যে থাকছে। থার্ড পয়েন্ট বললাম কি, যারা 1 বছর বা 1 বছরের বেশি ভারতবর্ষে আছে তাদের রাখবো, আর তারা হয়তো কোনো সম্পত্তির কাজ করছে, কোনো কেনা বেচার কাজ করছে, কোনো ইনকাম করছে, তাদেরও রাখবো। এটা হচ্ছে পাতি কথা। এবার পাতি কথা কি আছে, এক্সেপশনাল কি আছে, সেটাকে আমাদেরকে এবার বুঝতে হবে। নর্মাল রেসিডেন্টের মধ্যে আরো কারা কারা আসবে? নর্মাল রেসিডেন্টের মধ্যে আরো কারা আসবে? ইন্ডিয়ানস ওয়ার্কিং ইন ফরেন এমবেসি অফ ইন্ডিয়া। এই তোমার কোশ্চেনের অ্যান্সার আসলো। এমবেসি নিয়ে তুমি কনফিউজ ছিলে কি না? ইন্ডিয়ানস ওয়ার্কিং ইন ফরেন এমবেসি অফ ইন্ডিয়া, ফর এক্সাম্পল অ্যাম্বাসেডর। ইন্ডিয়ান কোন এমবেসি আছে বিদেশে, তাদেরকেও আমরা নর্মাল রেসিডেন্টে রাখবো। সেই জন্য আমি বলেছিলাম এমবেসিতে যারা কাজ করে তাদের ইনকামটাকে আমরা ডোমেস্টিকেও রাখবো আর ন্যাশনালেও রাখবো। বুঝতে পারলে? এটা গেল। ফরেন সিটিজেন লিভিং ইন ইন্ডিয়া ফর মোর দেন 1 year
However, foreigners who come to India for medical treatment or study purpose are not considered normal resident. এক বছর বা তার বেশি কোনো ফরেনাররা আমাদের দেশে থাকছে, তাদেরকে তো আমরা নর্মাল রেসিডেন্টে রাখবো, ঠিক, কিন্তু এক্সেপশনাল আছে। যদি কোনো ফরেনার এখানে স্টাডি পারপাসে এসে থাকে, বা ধরে নাও কোনো ট্রিটমেন্ট করতে এসছে, আর 5 বছর ধরে এখানে ভাই ট্রিটমেন্ট করছে, 10 বছর ধরে পরীক্ষা ফেল হয়ে যাচ্ছে, এখানে স্টাডি করছে, তাদের কি নর্মাল রেসিডেন্টে রাখবো? কোনোদিনও না। তো দুটো এক্সেপশনাল মাথায় রাখবে, 1 বছর বা তার অধিক যদি কোনো ফরেনাররা আমাদের দেশে বাস করছে, তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্টে রাখবো। কিন্তু যদি কেউ স্টাডি পারপাসে এসছে বা ট্রিটমেন্টের জন্য এসে, তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্টে রাখবো না। समझ में आया? However, normal resident do not include foreigners working in India embassy abroad. ঠিক আছে, foreigners working in India embassies abroad আমরা আর কাকে রাখবো না? ভারতবর্ষের মধ্যে কোনো বিদেশি এমবেসি যদি আছে, তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্টে রাখবো না। কিছুক্ষণ আগেও বলেছিলাম। তার মানে এই জিনিসগুলো আমরা না ডোমেস্টিকে কাউন্ট করবো, না ন্যাশনালে কাউন্ট করবো। ফরেনার এমবেসি তাকেও রাখবো না। থার্ড হচ্ছে ফরেনার্স ওয়ার্কিং ইন দা WHO, IMF, ETC লোকেটেড ইন ইন্ডিয়া। হয়তো হু এর কোনো সংস্থা আছে এখানে, বা IMF কোনো সংস্থা আছে, সেখানে তো বিদেশিরা কাজ করছে, তাদেরকেও আমরা নর্মাল রেসিডেন্টে কাউন্ট করবো না। বাস এই কোটা তো এক্সেপশনাল আছে। আর কি আছে? যদি ওই ডেফিনেশনটা মাথায় থাকে, এই এক্সেপশনাল কোনো ব্যাপারই নেই। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম, ভালো করে শুনবে, ডোমেস্টিক ইনকাম মানে হচ্ছে কি, যে পড়তে যাও, এদিকে ধ্যান দাও। ডোমেস্টিক ইনকাম মানে হচ্ছে, ভালো করে শোনো, ডোমেস্টিক ইনকাম মানে হচ্ছে সেই জিনিসটা যেখানে ভারতীয় প্লাস বিদেশিরা এক বছরে যা প্রোডাকশন বা ইনকাম করে, সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। আর ন্যাশনাল ইনকাম বলেছিলাম যে ইন্ডিয়ানরা, সে ভারতে হোক বা বিদেশে হোক, সেই ইন্ডিয়ানদেরকে আমরা ন্যাশনাল ইনকামে, ইন্ডিয়ানদের ইনকামকে ন্যাশনাল ইনকামে কাউন্ট করব। এবার আসি ডোমেস্টিকের ক্ষেত্রে, আমরা যত এক্সেপশনাল আর ন্যাশনালের ক্ষেত্রে, ন্যাশনাল মানে কি নর্মাল রেসিডেন্ট হিসাবে যাকে কনসিডার করা হবে। ডোমেস্টিকের ক্ষেত্রে আমরা প্রথম এক্সেপশনাল কি দেখেছিলাম, কি প্রথম সূত্র যেটা দেখেছিলাম, সে ভারতে থাকুক, ভারতের বাইরে থাকুক, যদি কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থাকে, সেটা ডোমেস্টিকে আসবে। প্রথম কথা। যদি কোনো কনসুলেটস বাইরে আছে, কোনো আমাদের এমবেসি বাইরে আছে, সেগুলো ডোমেস্টিকে আসবে। ঠিক আছে, তারপরে কোনো শিপ জাহাজ ইত্যাদি ইন্ডিয়ার হয়ে বাইরে কোথাও আছে, সেগুলো ডোমেস্টিকে আমরা কাউন্ট করব। হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে নর্মাল রেসিডেন্ট। নর্মাল রেসিডেন্ট তো ভারতীয়রা আছেই, তার সাথে 1 বছর বা তার অধিক যদি কোনো কেউ আছে, ফরেনাররা যদি ভারতবর্ষে থেকে থাকে, তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্টে কাউন্ট করব। তবে যদি ট্রিটমেন্টের জন্য আসে বা স্টাডির জন্য আসে, তাদেরকে কাউন্ট করব না। এমবেসির গল্প পরীক্ষাতে আসবেই আসবে। এমবেসি, কোনো এমবেসি, সে ভারতের এমবেসি যদি পৃথিবীর যে কোনো কোণাতে থাকে, সেই জিনিসটাকে আমরা ডোমেস্টিকেও কাউন্ট করব, ন্যাশনালেও কাউন্ট করব। কিন্তু বিদেশি কোনো এমবেসি বা হুয়ের সংস্থা, IMF এর সংস্থা, এগুলো যদি আমাদের দেশে থাকে, সেগুলোকে আমরা ডোমেস্টিক বা নর্মাল রেসিডেন্ট কোনো কিছুতে কনসিডার করব না। বাস এই তো এক্সেপশনাল আছে। কি সাগর দত্ত, समझ में आया? চলো এবার আসি নেক্সট। আচ্ছা, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে ডিফারেন্স কি? দাঁড়াও, সবিক মনে আছে? ভুলে গেছো? কিশোরীলাল, তুমি তো ওই 2-1 দিন মানে প্রথম পড়া ভালো পারছিলে, এখন সব ফাঁকি দিচ্ছ কেন? শরীর খারাপ? হ্যাঁ, ছিলে না? ন্যাশনাল ইনকামের উপরে আমি 3টা ভিডিও বানিয়ে, শুনো, 3টা ভিডিও বানাচ্ছি, আর আজকের ক্লাসটাও রেকর্ড হয়ে গেল। 4টা ক্লাস ভালো করে দেখে যেন চোলের মতো মুখস্থ থাকে, করে আসবে। আমি নেক্সট উইক শনিবার আগে 30 মার্কের ন্যাশনাল ইনকামের উপর মক টেস্ট নিব, তারপরে ক্লাস শুরু হবে। আর 30-এর মধ্যে কাট অফ থাকছে 29। 30-এর মধ্যে কাট অফ 29, কোশ্চেন হবে মেন্স লেভেলের। যেভাবে আমি টেক্সটের কোশ্চেন নিয়েছিলাম, একটাই তো চ্যাপ্টার ওই নিয়েছিলাম, তো 29 যে পাবে সে হবে 28 পেলে বাইরে। হ্যাঁ, ঠিক আছে। তো নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি কোনটা বলো তুষার?
এটাই কি নমিনাল? কারেন্ট ইয়ারে এখন 2023-24 সালে, কারেন্ট ইয়ারে 24-25 সালে এখন যেটা জিডিপি বেরোবে সেটা হচ্ছে নমিনাল জিডিপি। আর এটা কার রেসপেক্টে বলা হয়েছে 2011-12, সেটা হচ্ছে বেস ইয়ার, সেটা হচ্ছে রিয়েল জিডিপি। বাস এটাই, আমি তো ওটা ছবির মধ্যে দেখিয়ে দিয়েছিলাম। এবার কে বলতে পারবে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে, দেখি কে বলতে পারে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে তাহলে পার্থক্য কি আছে? নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে তাহলে পার্থক্য কিসের পার্থক্য আছে? মাথা লাগাও, মাথা লাগাও। নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে কিসের পার্থক্য আছে? ভালো করে বলো, ভালো করে বলো। হ্যাঁ, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। 2011-12-তে যে ফেনের দাম 1500 বা 1200-1300 পেতে, এখন কি 1200-1300-তে পাবে? এখন সেই ফেনটার দাম হয়ে গেছে 2400-2500। যে ফোনটা, মোবাইলটা তুমি 2011-12-তে পেতে হয়তো 10,000-12,000-এ, ও এখন ওই ফোনটা হয়ে গেছে 20,000-এ, ঠিকই না? তো প্রত্যেকটা জিনিসের কি হয়েছে? দাম বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়া আর টাকার ভ্যালু কমে যাওয়া, সেটাই তো ইনফ্লেশন। তো এটা পরীক্ষাতে আসে যে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে ডিফারেন্স, মূলত ডিফারেন্স হচ্ছে ইনফ্লেশনের। বুঝতে পারলে ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। নমিনাল তাহলে রিয়াল হয়ে গেল, ওই জিনিসটা দেওয়া হয়েছে। এবার জিডিপি ডিফলেটার একটা আসে, কি দেখতেই পাচ্ছ, নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100। ফর্মুলা যদি আসতে পারে যে জিডিপি ডিফলেটার ইকুয়াল টু কি হয়, রিয়েল জিডিপি উপরে দিয়ে দিবে, নমিনাল নিচে দিয়ে দিবে, ইন্টু 100 বা 1000 করে দিল। কিন্তু অ্যান্সার হবে কি নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100। ট্রান্সফার পেমেন্ট কাকে বলে? ট্রান্সফার ইনকাম বা যেগুলো আমি ফ্রিতে দিয়ে দিলাম, ফ্রিতে তোমার ইনকাম হয়ে গেল, যেগুলো ফ্রিতে হলো, ঠিক আছে, পকেট মানি, ডোনেশন, গিফট, এপাং ওপাং ছোপাং, যত ইলিগাল অ্যাক্টিভিটি, ওটাই তো এপাং ওপাং ছোপাং। হ্যাঁ, ঠিক আছে, যেমন গিফট, ডোনেশন, ওল্ড এজ স্কলারশিপ, এগুলো সবই হবে কার মধ্যে? ট্রান্সফার পেমেন্ট মধ্যে। এবার আসি পার্সোনাল ইনকাম আর পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। বলো, মাথা লাগাও। না, কিছু মিনিমাম দিয়ে ম্যাক্সিমাম পাচ্ছ, মিনিমাম দিয়ে ম্যাক্সিমাম পাচ্ছ। হ্যাঁ, না, কিন্তু লটারি ট্রান্সফার ইনকামের মধ্যে রাখা হয়, যেহেতু এই পার্সপেক্টিভে ওটা রাখা হয় যে ওটা মিনিমাম দিয়ে ম্যাক্সিমাম পাচ্ছ, তুমি ফ্রির মতোই আছে। এবার তুমি বলবে স্যার ভাগ্যে ছিল পেয়ে গেছি। হ্যাঁ, মানি মার্কেটে কি হয়? ওটা তো অত বেশি হয় না, 21 দিনে পয়সা ডবল। লক্ষ্মী চিট ফান্ড। আচ্ছা দেখো, আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, পার্সোনাল ইনকাম, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এই দুটো কনসেপ্টও ভালো করে বুঝতে হবে। পার্সোনাল ইনকাম মানে কি? পার্সোনাল ইনকাম হচ্ছে যে ইনকামটা তোমার নিজের, কারো বাপের না, এক কথায় যেটা তোমার নিজের আছে, তোমাকে সেটা কাউকে দিতে হবে না। ইনকাম 2-3 টাইপের হয়। কারো কাছ থেকে তুমি ধার নিয়েও এটলিস্ট ইনকাম তো হলো। আরে ভাই আমি ধার নিয়েছি, তুমি বলবে আমার ইনকাম আছে, তো আমি বলবো আরে ধার দিতে হবে না, ধার দিতেই হবে। শুনো শুনো শুনো, স্টেপ জাম্প করো না, আসছি, ওটাতেই আসছি। পার্সোনাল ইনকামের প্রথমে পাতি জিনিসটা আমরা কি জানি? পার্সোনাল ইনকাম মানে যেটা তোমার নিজের ইনকাম, যেটা তোমাকে রিটার্ন করতে হবে না,
ঠিক আছে, তোমার স্যালারি তোমাকে তোমার নিজের আছে, কিন্তু তুমি যদি লোন নাও সেই লোনটা তো রিটার্ন করতে হবে, যদি তুমি ধার নাও সেই ধারটাও তো রিটার্ন করতে হবে। তো সেই জিনিসটা হচ্ছে পাতি ভাষায় পার্সোনাল ইনকাম, কিন্তু এর একটা ফর্মুলা আছে যে কিছু জিনিস এড করব, কিছু জিনিস আমরা মাইনাস করব। যেমন এখানে দেখে নাও, it is the sum total of all types of factor income actually received by the households including current transfer, যেটা পার্সোনালি যে যত টাইপের তোমার ফ্যাক্টর ইনকাম আছে, ঠিক আছে, ফ্যাক্টর ইনকাম মানে কি তুমি কিছু দিয়ে যখন হ্যাঁ বিভিন্ন সোর্স থেকে যেটা তোমার নিজের ইনকাম হচ্ছে, তুমি ভাই ক্যাপিটাল ইনভেস্ট করেছিলে তুমি সেটা থেকে প্রফিট পাচ্ছ, তুমি ওই রেন্ট দিয়েছো সেখান থেকে তুমি ইনকাম পাচ্ছ, বা হয়তো তুমি জব করছো সেখান থেকে তোমার ইনকাম হচ্ছে। তো যত টাইপের তোমার ইনকাম হতে পারে সেগুলো তোমার ইনকাম, সেগুলো অন্য কারণ না, সেটা তোমার ইনকাম, এটাই হচ্ছে পার্সোনাল। Personal is the aggregate of earned and unearned income. Earned আর কিছু ওই unearned, earned মানে যেটা তুমি কিছু করে ইনকাম করছো, unearned মানে হ্যাঁ গভর্নমেন্ট কিছু তোমাকে সাবসিডি দিয়ে দিল, গভর্নমেন্ট থেকে কিছু ভাতা পেয়ে গেলে, ঠিক আছে, মেয়েরা যখন এখন এখন বলে আমার প্রত্যেক মাসে স্যার 1000 টাকা করে আমি ইনকাম করি লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে, তো এটা হচ্ছে আর্ন না, এটা হচ্ছে আনআর্ন, ঠিক আছে। পার্সোনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম আর ডিস্ট্রিবিউটেড। এবার পার্সোনাল ইনকাম প্লাস দাঁড়াও এখানে মাইনাস চিহ্ন হবে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট। তাহলে পার্সোনাল ইনকামকে আমরা কি লিখতে পারি? পার্সোনাল ইনকাম মাইনাস আনডিস্ট্রিবিউটেড প্রফিট প্লাস হচ্ছে ট্রান্সফার পেমেন্ট অ্যান্ড নেট ইন্টারেস্ট টু দ্য হাউস হোল্ডস ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফার্মস। পার্সোনাল ইনকামের আনডিস্ট্রিবিউটেড প্রফিটকে আমি মাইনাস করব। প্রথমে কি পার্সোনাল ইনকামের সাথে আমি আনডিস্ট্রিবিউটেড মানে ইনকামটাকে মাইনাস করবো। আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা কি? যেমন ধরে না একটা কোম্পানি আছে, তার 1000 টাকা প্রফিট আসলো, সাপোজ 1000 করোড় টাকা প্রফিট আসলো, তার মধ্যে সেখানে যারা ছিল ধরে নাও সাপোজ হ্যাঁ যারা শেয়ার ফেয়ার ছিল তাদের 500 দিয়ে দিল, 200 আর কোন কাজে দিল, বাঁচলো 300, সেই 300 করোড় ক্যাপিটালটা আবার নিজের কোম্পানিতে ইনভেস্ট করে দিল, সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করলো না। যদি ডিস্ট্রিবিউট করতো বা খরচ করতো তো সেটা পাবলিকের কাছেও পৌঁছাতো, তো সেটা কি হতো, মানি ফ্লো হতো, ক্যাপিটাল ফরমেশন হতো, কিন্তু সেটা তার কাছেই থেকে গেল, অন্য কেউ পেল না, তার কাছেই থেকে গেল, মানে কি সেটা ওর পার্সোনাল ইনকাম। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? তো পার্সোনাল এখানে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এখানে এখানে একটা সিম্বল ছিল, এটা ও ট্রান্সফার পেমেন্ট মাইনাস হবে, এটা আনডিস্ট্রিবিউটেড প্রফিট প্লাস হবে। ট্রান্সফার পেমেন্ট মানে কি, যেটা তোমার আনআর্নড ভাবে আসছে, আনআর্নড মানে কি ফ্রিতে আসছে, সেটা তুমি পার্সোনাল ইনকামে কিন্তু কাউন্ট করবে না। ট্রান্সফার না, ট্রান্সফার পেমেন্ট, ও সরি ট্রান্সফার পেমেন্ট মানে হচ্ছে কি, যে ধরে নাও কোথাও তোমাকে ফাইন দিতে হচ্ছে বা তোমাকে ট্যাক্স পে করতে হচ্ছে, এটা তো তোমাকে করতেই হবে, ঠিক এক্স্যাক্টলি। ট্রান্সফার পেমেন্ট হচ্ছে কোনটা, হ্যাঁ এটা ম্যান্ডেটরি, এটা তোমাকে তো, এটা তুমি নিজের ইনকামে তো রাখতে পারছো না, তোমাকে ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে, বা তুমি কোথাও ট্রেনে গেলে টিকিট কাটোনি, তোমাকে চোর মেরে ইয়ে নিয়ে নিল, ফাইন নিয়ে নিল, তো সেটা তো তোমার ইনকাম থাকলো না। এটা এরকম কিন্তু প্রত্যেক মাসে কিছু না কিছু খরচ হচ্ছে, ঠিক আছে, ট্রান্সফার পেমেন্ট করেছে, আসল ফোনদা গভর্নমেন্ট বা কোনো ফার্মকে দিচ্ছে। তো বুঝতে পারলে, তো পার্সোনাল ইনকাম মানেই হচ্ছে যেটা তোমার নিজের ইনকাম, যার সাথে আমরা আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা এড করব আর মাইনাস করব যেগুলো তুমি ট্যাক্স হিসাবে দিচ্ছ বা তুমি ফাইন হিসাবে দিচ্ছ বা কোনো ইসে তুমি দিতেই হবে তোমাকে। বিভিন্ন ক্লাব আছে, হ্যাপি ফ্যামিলিতে, হ্যাপি ক্লাবে যদি হ্যাপি থাকতে চাও তো এত টাকা দিতে হবে, ঠিক আছে, ক্লাবের এখন সিন্ডিকেট খুব চলছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ব্যাপার পার্সোনাল ইনকামের। এবার হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। Personal disposable income, it is the income that remains with the individual and household after deduction of all direct tax levied against their income and their property by the government. ঠিক আছে, পার্সোনাল ডিসপোজেবল যেটা ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে, তোমার 50,000 টাকা ইনকাম আছে, তোমাকে 5,000 টাকা ট্যাক্সে কাটবে, এটা ডাইরেক্ট কেটে নিল, তুমি কত পেলে 45,
এটাই হচ্ছে তোমার পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তার মানে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু হচ্ছে পার্সোনাল ইনকাম, পার্সোনাল ট্যাক্স পেমেন্ট মাইনাস হচ্ছে নন ট্যাক্স পেমেন্ট। এই সিম্বল গুলো মিস্টেক করে দিয়েছে। না না ঠিক আছে, পার্সোনাল ইনকাম, পার্সোনাল ট্যাক্স পেমেন্ট, যেটাকে আমরা নন ট্যাক্স পেমেন্ট মাইনাস লাইক ফাইন করব, যেগুলো এটাতে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম মানে যে নিট ওই একই জিনিস, যে পার্সোনাল ইনকাম যেটা ওটাই হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এটাকে আরেকটু অন্যভাবে যদি বলি, মানে যত তুমি ট্যাক্স দিয়েছো আর যত ফাইন দিয়েছো, নেট যত বেঁচে থাকলো সেটা হচ্ছে তোমার পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। বুঝতে পারলে ব্যাপারটা? পার্সোনাল ইনকাম আর পার্সোনাল ডিসপোজেবল ইনকামের মধ্যে একটাই ডিফারেন্স আছে, কি? আনডিস্ট্রিবিউটেড প্রফিট। বুঝতে পারলে? সেটা আনডিস্ট্রিবিউটেড প্রফিট কে করে? যারা বিজনেস করছে। আনডিস্ট্রিবিউটেড প্রফিট তোমার এড হবে, বাকি জিনিসগুলো মাইনাস হবে। আর পার্সোনাল ডিসপোজেবল ইনকামের ক্ষেত্রে কি হবে? যত তুমি ট্যাক্স দিয়ে দিয়েছো আর যত তুমি ফাইন দিয়েছো সমস্ত কিছু মাইনাস হয়ে যাবে। মানে তুমি 50,000 টাকা ইনকাম করলে, 50,000-এর মধ্যে তুমি কি করলে? 5,000 ট্যাক্স দিয়ে দিয়েছো মাইনাস, 2,000 টাকা ফাইন দিয়েছো মাইনাস, এগুলো চলো 7,000 মাইনাস চলে গেলো, বাঁচলো কত? 6,000, 43,000। হ্যাঁ, 43,000 তোমার পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, 50,000 হচ্ছে তোমার পার্সোনাল ইনকাম। সাধারণত পার্সোনাল ইনকামটা যেটা মেনলি ইউজ করা হয় বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো, যেগুলো আনডিস্ট্রিবিউটেড প্রফিটের যেখানে গল্প আছে সেগুলোর মধ্যেই করা হয়। তো এখান থেকে আমরা 4-5টা জিনিস এক্সট্রা ইনফরমেশন জানলাম, যেটা তোমাদের ন্যাশনাল ইনকাম পড়িয়েছিলাম সেটার পার্সপেক্টিভে। কি কি? প্রথমে ডোমেস্টিক আর নর্মাল রেসিডেন্ট, ঠিক আছে, তারপরে পার্সোনাল ইনকাম, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এবার একটা টার্ম আছে कैपिटल आउटपुट रेशियो, नाम सुनेছো? नाम तो सुना ही होगा, बोलो तो कैपिटल आउटपुट रेशियो की है? नहीं सुना है? আচ্ছা বলছি, দেখো মেথডস অফ কম্পিউটিং ন্যাশনাল ইনকাম এগুলো সব বলে দিয়েছি। প্রোডাকশন মেথড বলে দিয়েছি। প্রোডাকশন মেথড যেটাকে ভ্যালু এডেড মেথড বলা হয়, কারণ প্রত্যেকটা স্টেপে যে ভ্যালু এড হলো সেই জন্য এটাকে ভ্যালু এডেড মেথডও বলা হয়, ঠিক আছে। ফলোইং গুডস অ্যান্ড সার্ভিস ইনক্লুডেড আন্ডার ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। এবার প্রোডাকশন যে তুমি করছো কোনগুলোকে ইনক্লুড করবে না প্রোডাকশন মেথডে? ইলিগাল অ্যাক্টিভিটি, নন ইকোনমিক গুডস, ওয়াটার, এয়ার, ঠিক আছে, এগুলোকে এড করবো না। ইন্টারমিডিয়েট গুডস, ক্যাপিটাল গেন, হ্যাঁ হ্যাঁ, ওয়াটার এয়ার ফ্রি পাচ্ছ। তো প্রোডাকশনের জন্য তুমি ভাই কোথাও থেকে ওয়াটার তোমার কাজে লাগছে, সেটাকে আমি ইনক্লুড করবো না প্রোডাকশন মেথডের সময়। মেনলি প্রোডাকশন মেথডে শুধু এত ইতিহাস মনে রাখার দরকার নেই, তোমার এত ইতিহাস আসবে না। আসবে যে প্রোডাকশন মেথডে দুটো কোশ্চেন থাকবে, যে প্রোডাকশন মেথডের আরেকটা নাম কি, বা প্রোডাকশন মেথডের মাধ্যমে অ্যাকচুয়ালিতে কিসের ভ্যালু ধরা হয়, কিসের ভ্যালু ধরা হয়? ফাইনাল গুডস এন্ড সার্ভিসের যেটা ফাইনাল ভ্যালু সেটাই তো ধরা হয়। বুঝতে পারলে? বাস এটাই মাথায় রাখবে। ক্যাপিটাল আউটপুট রেশিও, ক্যাপিটাল আউটপুট রেশিও আমি একটা কোশ্চেন করবো, আগে ভালো করে ক্যাপিটাল আউটপুট রেশিওটা বুঝবে। ক্যাপিটাল আউটপুট রেশিও, সাপোজ ধরে নাও তুমি 10,000 টাকা দিয়ে 10টা মোবাইল তৈরি করলে, তো একটা মোবাইলের দাম কত? একটা মোবাইলের দাম, আরে বলো তো, মুখ থেকে কথা কেন বেরোচ্ছে না? বলেছো? বাহ, 1,000 টাকা যদি মোবাইলের দাম হয় তাহলে তো সায়ক 10-12টা কিনে নিবি একসাথে। এবার দেখা গেল কোনো বছর তুমি 10,000 টাকা খরচ করে 10টা মোবাইল তৈরি করেছো, পরের বছর তোমাকে সেই 10টা মোবাইল তৈরি করতে 12,000 টাকা খরচ করতে হয়েছে, সেই 10টা মোবাইল তৈরি করতে। তার মানে তোমার ফ্যাক্টর অফ কস্ট বেড়ে গেল না? মানে সেম দাম দিয়ে তুমি, মানে দাম বেশি দিয়ে সেম জিনিসই পাচ্ছ, তো তোমার আউটপুট কি হচ্ছে? আউটপুট আরো নেগেটিভের দিকে চলে গেছে, কমে গেছে। তো ক্যাপিটাল আউটপুট রেশিও দেশের জন্য ভালো না খারাপ? অবশ্যই খারাপ না? হ্যাঁ, প্রোডাক্টিভ যদি জিনিসগুলোর দাম বাড়তে থাকে তবে সেটা ইনফ্লেশনে আমরা আরো ভালো করে বুঝবো এই জিনিসটা, ইনফ্লেশন যখন পড়াবো, যে অ্যাকচুয়ালি ক্যাপিটাল আউটপুট রেশিও কেন
নেগেটিভ দিকে গেলে কোনটা সময় অবধি খারাপ আছে আর কোনটা সময় অবধি ভালো আছে। যেমন ইনফ্লেশন একটা সময় অবধি ঠিক আছে, কিন্তু তার বেশি হলে ক্ষতি হচ্ছে দেশে। কিন্তু একটা সময় ইনফ্লেশন হওয়া খুব জরুরি, ইনফ্লেশন না হলে প্রোডাক্টিভিটি হবে না, আনএমপ্লয়মেন্ট বাড়বে, দেশের ইকোনমি গ্রো হবে না। ঠিক আছে, তো ওই জিনিসটা বলেছে ক্যাপিটাল আউটপুট রেশিও হচ্ছে কি, কত ক্যাপিটাল বা আউটপুট পাবো, হায়ার দ্য রেশিও মোর ক্যাপিটাল, ওই জিনিসটাই বলেছে, আর কিছুই নেই এর মধ্যে। এই জিনিসটা ফর্মুলাটা মাথায় রাখবে ক্যাপিটাল আউটপুট রেশিওতে। ঠিক আছে, কোনো বছর একটা সেম টাকা মানে কিছু অ্যামাউন্ট খরচ করে আমি কিছু সামান পেয়েছি, কিন্তু পরের বছর দেখা যাচ্ছে সেম জিনিসের জন্য আমাকে বেশি খরচ করতে হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। সেটা হলে দেশের জন্য সত্যি একটা দুঃখের বিষয়, কারণ মানুষের আমাদের দেশে গরিবী সংখ্যা একটু বেশি আছে, তো জিনিসগুলোর যদি দাম বেড়ে যায় তাহলে মানুষ নিবে কোথা থেকে, তাহলে প্রোডাক্টিভিটি কমবে, প্রোডাক্টিভিটি যদি কমে তাহলে কি হবে, সেখানে এমপ্লয়কে ছাঁটাই করবে, আরে প্রোডাকশনই তো হচ্ছে না, তো এমপ্লয় রেখে আমি কি করব, তখন কি হবে, এমপ্লয়কে বাদ দিবে, এমপ্লয়কে বাদ দিলে কি হবে, দেশে বেকারত্ব হবে, বেকারত্ব বাদ দিলে কি হবে, দেশে চোর ডাকাতি হবে, চোর ডাকাতি বেশি হলে কি হবে, নেতা বাড়বে, ঠিক না, চোর ডাকাতরাই তো নেতা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। জিডিপি ক্যালকুলেশন মেথড টু ডিস্ট্রিবিউশন মেথড বা ইনকাম মেথড, ইনকাম মেথড বুঝিয়ে দিয়েছি, একই জিনিস খুব ভালো করে বুঝিয়েছি, আর বারবার কি বলছি না। এক্সপেন্ডিচার মেথড, এক্সপেন্ডিচার মেথড মনে আছে, বলো ফর্মুলা বলো, তুমি বলবে না, এক্সপেন্ডিচার মেথডের ফর্মুলা বলবে কে বলবে, রবি শাস্ত্রী বলবে, রবি শাস্ত্রী বলো, নাহলে পিঠের চামড়া আজকে থাকবে না, বলো। এক্সপেন্ডিচার তো এখানে লেখাই আছে, বলো ফর্মুলাটা বলো, এক্সপেন্ডিচার মেথডের ফর্মুলা বলো। y equal to c এটাই তো। তাহলে দেখো খুব ভালো করে একটা কথা শোনো, পুরো ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে ন্যাশনাল ইনকামের মধ্যে আমরা পাতি ভাষায় প্রথমে একদম 5-10 মিনিট একটু ধ্যান দিয়ে শোনো, পুরো চ্যাপ্টারটা রিকল হয়ে যাবে। ন্যাশনাল ইনকাম মানে ইনকাম, ন্যাশনাল ইনকাম যদি বলি তো প্রথম হচ্ছে ইনকাম। ইনকাম কাকে বলে, যখন কিছু দিয়ে তার বিনিময়ে তুমি অর্থ উপার্জন করছো, সেটা হচ্ছে তোমার ইনকাম। ইনকাম থেকে যদি তুমি ন্যাশনালে যেতে চাও তো প্রথম স্টেপ ক্রস করতে হবে ডোমেস্টিক ইনকাম, কারণ ডোমেস্টিক ইনকাম মানে হচ্ছে যে সেই ইনকাম যেখানে ভারতীয় প্লাস বিদেশিরা এক বছরের মধ্যে ভারতের বাউন্ডারিতে যা ইনকাম করবে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে যে শুধুমাত্র ইন্ডিয়ানদের ইনকামের কথা বলা হবে, যে ইন্ডিয়ানরা ইন্ডিয়াতে আছে আর বাইরে আছে তাদেরকে আমরা ন্যাশনাল ইনকামে কাউন্ট করব। ন্যাশনাল ইনকাম মেজার করবে এনএসও, মেজার করার মেথড হচ্ছে তিনটা, প্রোডাকশন মেথড, এক্সপেন্ডিচার মেথড আর ইনকাম মেথড। প্রোডাকশন মেথডে আমরা ফাইনাল গুডসের দামটা ধরবো, দ্বিতীয় হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, যত রকমের ভারতবর্ষে খরচ হয়েছে সেগুলোকে ইনক্লুড করলে আমরা এক্সপেন্ডিচার মেথড পেয়ে যাব, যেটা আমরা এখানে দেখলাম, কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, এক্সপোর্টের জন্য কিছু খরচ আর ইম্পোর্টের জন্য খরচ, সেটাকে আমরা ইনক্লুড করব। ইনকাম মেথডে মেনলি হচ্ছে দু টাইপের ইনকাম মেথড, ফ্যাক্টর ইনকাম আর ট্রান্সফার ইনকাম। ফ্যাক্টর ইনকাম যখন কিছু দিয়ে নিয়ে কাজ করে যখন তুমি অর্থ উপার্জন করছো সেটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম, আর ট্রান্সফার ইনকাম যেটা তুমি ফ্রিতে পাচ্ছ। ঠিক আছে, তো আমরা ন্যাশনাল ইনকাম কাউন্ট করতে গিয়ে শুধুমাত্র কোন ইনকামটাকে কাউন্ট করব, ফ্যাক্টর ইনকামকে। ঠিক আছে, এবার আমরা তারপরে থার্ড পার্টে যেটা ঢুকেছিলাম সেটা ছিল জিডিপি, জিএনপি, এনডিপি, তারপরে হচ্ছে এনএনপি ইত্যাদি, ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস। জিডিপি, এই পুরো জিনিসটার মধ্যে তিনটে ফর্মুলা তোমাকে মাথায় রাখতেই হবে, আর এই তিনটে ফর্মুলার উপরেই কিন্তু ডাব্লিউবিসিএস যদি একটু টাফ কোশ্চেন আসে কিন্তু এই জায়গা থেকে আসবে। ঠিক আছে, পুরো জিনিসটার উপরে, যেমন জিডিপির যেটা তিনটে ফর্মুলা বললাম, কি কি, জিডিপি থেকে জিএনপিতে কিভাবে যাওয়া যায়, মানে ডোমেস্টিক থেকে ন্যাশনালে প্লাস এনএফআই এ, যদি আমি ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যাই তাহলে আমাকে করতে হবে প্লাস নিট, আর যদি আমি গ্রোস থেকে নেটে যাই তাহলে মাইনাস করতে হবে কি, ডেপ্রিসিয়েশন। এই তিনটে ফর্মুলা নিয়ে তোমার পুরো ওই জায়গার কাহিনী আছে। ফোর্থ স্টেপ আমরা এই চ্যাপ্টারে পুরো হিস্টোরিক্যাল ইভেন্ট জেনেছিলাম, হিস্টোরিক্যাল ইভেন্ট যেটা আমি লাস্ট দিন লিখিয়েও দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম, আর এই পিডিএফ থেকে আমি দেখিয়েও দিলাম। আজকে যেটা এক্সট্রা ভাবে জানলাম যে ডোমেস্টিকে কি কি এক্সেপশনাল হতে পারে আর ন্যাশনাল বা নর্মাল রেসিডেন্টে কি কি এক্সেপশনাল হতে পারে, তার সাথে পার্সোনাল ইনকাম, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম আর ক্যাপিটাল আউটপুট রেশিও। এর বাইরে যদি কোশ্চেন থাকে আমি পড়াতে ছেড়ে দিব।
ন্যাশনাল ইনকামে। তো এই জিনিসটা আমি কিন্তু খুব ধরে ধরে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করিয়েছি। এবার একটাই রিকোয়েস্ট যে এটা ভালো করে পড়ো। নেক্সট দিন কিন্তু 30 মার্কের এটার উপরে কোশ্চেন হবে, যার কাট অফ হবে 31, 29 পেতেই হবে, ঠিক আছে। চলো তোমাদেরকেও বলে দিই, অনলাইনে ক্লাস হয়ে গেছে। এবার নেক্সট দিন আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে।